আপনি এখানে? সম্বিত ফিরে পেল নিহারিকা। মাথাটা বাঁকিয়ে সে শুকনো ঢোক গিলল। ভাবমূর্তি পাল্টে সে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, আপনি কোথায় আছেন? সুহাসিনীকে দেখতে। কোথায়? কবরস্থানে। এই ভোরে? হ্যাঁ তো? আমাকে নিয়ে যাবেন? আপনি যে কি করবেন? আমিও তাকে দেখব। হুম, আপনি গেলে আমি বিরক্ত হব। প্রমিস, আমি আপনাদের মাঝখানে আসবো না। তবুও আমি আপনাকে সাথে নিব না। বলেই রূপল নিহারিকাকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে গেল। অমনি ওয়াশরুম থেকে ভেজা শরীরে রাতুল বের হয়ে এলো। চুল মুছতে মুছতে সে নিহারিকার মুখোমুখি পড়ে গেল। অপ্রস্তুত হয়ে পড়ল নিহারিকা। দ্রুত সে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই রাতুল পিছু ডেকে নিহারিকাকে থামিয়ে দিল। দেতো হেসে দুষ্টুমি ভরা গলায় বলল, আপনি জানতেন তাই না আমি এখন শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হব? তাজ্জব বনে গেল নিহারিকা। উল্টো পাশ ফিরেই সে প্রশ্ন ছুড়ল। মানে? নির্লজ্জের মতো রাতুল ঠোঁট কামড়ে বলল, মানে এই তো উন্মুক্ত শরীরে আপনি আমাকে দেখে ফেললেন, যা সব মেয়েরাই দেখতে চাই। আরে কি আশ্চর্য, আমি তো এসেছিলাম মিস্টার রূপলকে দেখতে। আপনিও এই মুহূর্তে শাওয়ার নিয়ে বের হবেন কে জানতো? আরে হয়েছে হয়েছে, সত্যিটা স্বীকার করুন, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে গেল। রাবিশ। প্রচন্ড ক্ষোভ নিয়ে নিহারিকা জায়গা থেকে প্রস্থান নিল। বিপরীতে রাতুল দমফাটা হাসিতে মত্ত হয়ে পড়ল। অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেয়ে নিহারিকা এক প্রকার দৌড়তে লাগলো রূপলের পিছনে। বাড়ির ড্রয়িং রুম অব্দি যেতেই রূপল হঠাৎ থেমে গেল। ফোনে কারোর সাথে কথা বলছিল সে। কথা বলা বন্ধ করে সে হঠাৎ দাঁড়িয়ে গেল। ছুটে গিয়ে নিহারিকা রূপলের মুখোমুখি দাঁড়ালো। প্যারেশানি গলায় রূপল নিহারিকাকে বলল, সাফওয়ানের খুন হয়েছে। তৎক্ষণাৎ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল নিহারিকা। বিস্ময়ে এবং আতঙ্কে তার চোখ দুটি বৃহৎ আকার ধারণ করল। উদ্গ্রীব হয়ে সে অধিক চিন্তাগ্রস্ত রূপলের দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। শঙ্কিত গলায় প্রশ্ন ছুড়ল, কিভাবে খুন হলো? প্যারেশান হয়ে রূপল তার মাথার চুলগুলো এলোমেলো করে ফেলল। আগ্রাসী গলায় প্রত্যুত্তরে বলল, ছুরির আঘাতে তাকে খুন করা হয়েছে। এখনই আমাকে একবার হসপিটালে যেতে হবে। আমিও যাব প্লিজ। ওখানে গিয়ে আপনার কোনো কাজ নেই, আপনি বরং বাসাতেই থাকুন। নিহারিকাকে ডিঙিয়ে রূপল হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাত্রাপথে রূপলকে বাধা দিতে চাইল না নিহারিকা। মন খারাপ করে সে একই জায়গায় দাঁড়িয়ে রইল। মনে মনে চিন্তা ভাবনা করে নিল বাড়ি থেকে বের হলেই রূপলের পিছু নিবে সে। সুহাসিনীর মৃত্যু থেকে শুরু করে সাফওয়ানের খুন কোনোটাই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এর পিছনে পুঙ্খানুপুঙ্খভাবে অনেক রহস্য এবং ষড়যন্ত্র লুকিয়ে আছে। সেদিনের ছায়াটি এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই ছায়াটির রহস্য ভেদ করতে পারলেই তবে সব ষড়যন্ত্র তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এসব অসংখ্য ভাবনা চিন্তার মাঝখানে নিহারিকা হঠাৎ খেয়াল করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। অমনি নিহারিকা ছট করে পিছু ঘুরে তাকালো। মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে থাকা রাতুলকে দেখা মাত্রই নিহারিকা থতমত খেয়ে গেল। বুকে থুথু ছিটিয়ে সে রুড়ো গলায় বলল, আপনি এখানে? হাত দুটো ছেড়ে রাতুল প্যান্টের পকেটে হাত রাখলো। বেশ ভাবসাব নিয়ে সে নিহারিকার দিকে খানিক অগ্রসর হয়ে বলল, কেন, এক্সপেক্ট করেননি? এক্সপেক্ট করার কথা ছিল কি? হয়তো ছিল। সামনে থেকে সরুন। বেয়ান সাহেবার দেখছি খুব রাগ। হ্যাঁ, এত রাগী হলে উপস্থিত বুদ্ধি কাজ করবে কিভাবে, ব্রেন সচল থাকবে কিভাবে? ভ্রু দুটি নাচিয়ে রাতুল প্রশ্ন ছুড়ল নিহারিকার দিকে। সন্দেহজনক দৃষ্টিতে নিহারিকা রাতুলের দিকে তাকালো। তার কথাবার্তায় যেন বিশেষ কিছুর আভাস পাচ্ছে নিহারিকা। তবে রাতুলের প্রতি সন্দেহটা নিহারিকা প্রকাশ করল না, বরং সূক্ষ্ম দৃষ্টিতে সে রাতুলের বিস্তীর্ণ দেহে দৃষ্টি বুলালো। মিনিট কয়েক সে রাতুলকে নিখুঁতভাবে প্রত্যক্ষণ করে ভাবশূন্য গলায় বলল, নাইস ওয়াচ। বলেই সামনে দাঁড়িয়ে থাকা রাতুলকে উপেক্ষা করে সে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। হন্যে হয়ে নিহারিকার পিছু নিয়ে বলল, কেন, ওয়াচটা আপনার পছন্দ হয়েছে? খাবার টেবিলে বসে নিহারিকা আপেলে কামড় বসিয়ে বলল, কিন্তু এটা তো ছেলেদের ওয়াচ। নিহারিকার পাশের চেয়ারটি টেনে সেই চেয়ারটিতে বসে পড়ল রাতুল। ব্যস্ত গলায় নিহারিকাকে বলল, আপনি চাইলে সেম ডিজাইনের লেডিস ওয়াচও আমি আপনার জন্য এনে দিতে পারি।
আরে না না, লাগবে না, আমি জাস্ট এমনি বললাম। মৃদু হেসে রাতুল অন্য একটি আপেলে কামড় বসালো। নিহারিকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। পরীক্ষা নিলেন? রাতুলের হাসি মুখের দিকে তাকিয়ে নিহারিকা গভীর ধ্যানে ডুবে গেল। এক দৃষ্টিতে সে রাতুলের হাসির দিকে তাকিয়ে রইল। বিষয়টাই বেশ মজা পেল রাতুল। দেতো হেসে সে টিটকিরি পূর্ণ গলায় বলল। কি বেয়ান সাহেবা, প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? তবে আপনার হাসিটা অনেক সুন্দর। আমার পরিচিত একজনের সাথে মিলে। কে সে? আপনি চিনবেন না। বলেই দেখুন না চিনি কিনা। সময় হলে বলবো। জোরপূর্বক ভাবে সকালের নাস্তা খেয়ে নিহারিকা বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরল। চলতি পথে সে হঠাৎ হাঁটা থামিয়ে দিল। কোনোভাবে সবিতার বাড়ির ঠিকানা জোগাড় করে সে ছুটে গেল সবিতার বাড়ির উদ্দেশ্যে। একতলা বাড়িটিতে ভাড়ায় থাকে সবিতা। যদিও এই মুহূর্তে সবিতার বাড়ি থাকার কথা নয়, তবে বাড়িটির সদর দরজা খোলা। বাসার ভিতর থেকে ছোট্ট রীতির কান্নার আওয়াজ ভেসে আসছে। চিন্তিত হয়ে নিহারিকা দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকলো। বাড়ির ড্রয়িং রুম পার হয়ে নিহারিকা বেডরুমে ঢুকতেই দেখতে পেল বিছানার উপর বসে রিদি মা মা বলে চিৎকার করে কাঁদছে। বোঝাই যাচ্ছে সবিতা রিদিকে বাড়িতে একা ফেলেই সাফওয়ানের মৃত্যুর সংবাদ শুনে হসপিটালে ছুটে গেছে। উদ্বিগ্ন হয়ে নিহারিকা রিদির পাশে বসলো। রিদির মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে বলল। কেঁদো না রিদি, তোমার মা চলে আসবে তো। কাঁদতে কাঁদতে রিদি নিহারিকার বুকের সাথে মিশে বলল। আমার মা কোথায় আন্টি? আছে তো তোমার মা, এক্ষুনি চলে আসবে। আমি আমার বাবার কাছে যাব আন্টি। বাবা কেন এখনো আসছে না? আচমকায় নিহারিকার চোখে জল চিকচিক করে উঠল। এই মুহূর্তে রিদিকে সে কিভাবে সান্ত্বনা দিবে? তার বাবা তো পৃথিবীতে আর নেই। চাইলেও তার বাবা আর কখনো তার কাছে আসতে পারবে না। রিদিকে বুকের সাথে মিশিয়ে নিহারিকা ব্যথিত গলায় বলল। তোমার বাবা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রিদি। ফিরতে অনেকটা সময় লাগবে। সেই সময় অবধি তুমি তোমার মায়ের কাছে লক্ষ্মী মেয়ের মতো থাকবে, কেমন? আমার মাকেও তো খুঁজে পাচ্ছি না আন্টি। তোমার মা একটু দরকারে বের হয়েছে রিদি। তুমি বরং এখন আমার সাথে আমার বাড়ি চলো। তোমার মা ফিরে আসলে আমি তোমাকে আবার তোমার মায়ের কাছে দিয়ে যাব। রাজি? নিহারিকার এক কথায় রাজি হয়ে গেল রিদি। অবুঝ মন নিয়ে রেডি হয়ে গেল সে নিহারিকার সাথে নিহারিকাদের বাড়িতে যেতে। তখনই হঠাৎ নিহারিকা কিছু একটা ভেবে পাশের রুমটিতে গেল। রুমটি যে সুহাসিনীর ছিল তার রুমে ঢুকেই হাতের বাপাশে থাকা বড় দেখতে সুহাসিনীর ছবির ফ্রেম দেখেই বোঝা গেল। সমস্ত ঘরে চোখ বুলিয়ে নিহারিকার দৃষ্টি পড়ল হঠাৎ খাটের পাশে থাকা ছোট পড়ার টেবিলটার দিকে। টেবিলের উপর অনেকগুলো বইয়ের সাথে একটি ডায়েরি দেখতে পেল নিহারিকা। ডায়েরিটি দেখা মাত্রই সে আকপাচ না ভেবে ডায়েরিটি প্রথমে হাতে তুলে নিল। সাবধানে ডায়েরিটি হাতে রেখে সে সুরসুরিয়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। আর এক মুহূর্তও কোথাও না দাঁড়িয়ে সে রিদিকে কোলে নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি পৌঁছে রিদিকে পিয়াসার কাছে রেখে নিহারিকা ডায়েরিটি তার ঘরে যত্ন সহকারে রেখে দিল। সময় পেলে ডায়েরিটি পড়বে সেই আকাঙ্ক্ষা নিয়ে। এদিকে হসপিটালে কি হচ্ছে না হচ্ছে তা জানার আগ্রহ থেকে নিহারিকা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পরে হসপিটালে পৌঁছে গেল নিহারিকা। রূপলের পাশে রাতুলকে দেখে অবাক হয়ে গেল নিহারিকা। দ্রুত পায়ে হেঁটে সে রূপল এবং রাতুলের মুখোমুখি দাঁড়ালো। নিহারিকাকে দেখে রূপল বিরক্ত বোধ করলো। কর্কশ গলায় বলল। আপনি এখানে কি করছেন? রূপলের প্রশ্নে মনোযোগ না দিয়ে নিহারিকা পাল্টা রূপলের দিকে প্রশ্ন ছুড়ল। সাফনের ডেড বডি কোথায়? ফরেন্সিক ল্যাবে। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? রাতুল ও রূপলের সাথে তাল মিলিয়ে নিহারিকার দিকে প্রশ্ন ছুড়ল। হ্যাঁ, আপনি তো বাসায় গিয়েছিলেন তাই না? এখানে আবার কি করছেন? খড়খড়ে গলায় নিহারিকা প্রত্যুত্তরে রাতুলকে বলল। আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই। নিহারিকার রূঢ় জবাবে তেতে গেল রূপল। রাগী দৃষ্টিতে সে নিহারিকার দিকে তাকালো। তেজি গলায় প্রশ্ন ছুড়ল। আপনি এখানে সিন ক্রিয়েট করতে এসেছেন? প্রত্যুত্তরে নিহারিকা সোজা সাপটা গলায় বলল। না, তবে আপনার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। বাসায় গিয়ে শুনবো। এখন আপনি যেতে পারেন। এমনিতেই আমি টেনশনের মধ্যে আছি, তার উপর এই অসময়ে আপনার এসব নাটুকে কথা। নাটকে কথা না, আপনি সাইডে আসুন। আপনার সাথে সত্যি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে।
অমনি রাতুল রূপলকে কিছু বলার সুযোগ না দিয়ে শান্ত গলায় নিহারিকাকে বলল, আচ্ছা, যা বলার আমাকে বলুন, আমি পরে রূপলকে সব বুঝিয়ে বলছি। না, যা বলার আমি মিস্টার রূপলকেই বলবো। ঘাড় তেরামো করে নিহারিকা ঝট করেই রূপলের হাত টেনে ধরল। রূপলকে টেনে এনে সে রাতুলের থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। অমনি রাগে কিচকিচ করে উঠল রূপল। নিহারিকা তার হাতে স্পর্শ করেছে তা তার মোটেও পছন্দ হয়নি। রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে সে আস্তে করে নিহারিকার গালে চড় বসিয়ে দিল। মনে হলো মশা মারল। অমনি নিহারিকা গালে হাত দিয়ে ভ্যাবাচাকা খেয়ে রূপলের দিকে তাকালো। দাঁত কিরমি দিয়ে রূপল আঙ্গুল তুলে নিহারিকাকে শাসিয়ে বলল, অকারণে আমার গায়ে হাত দেওয়া আমি পছন্দ করি না। সুহাসিনী ছাড়া এই অবধি কোনো পেয়ে আমার গায়ে টাচ করতে পারেনি। আপনি এই নিয়ে দ্বিতীয়বার আমার গায়ে টাচ করার সাহস দেখিয়েছেন। আশা করি দ্বিতীয়বারের বেলায় সতর্ক হয়ে যাবেন। হনহনিয়ে নিহারিকার সামনে থেকে প্রস্থান নিল রূপল। মিটিমিটি হেসে রাতুল নিহারিকার দিকে এগিয়ে এলো। হাসি থামিয়ে সে নিহারিকার মুখোমুখি দাঁড়ালো। জোরপূর্বক উদ্বিগ্ন ভাব নিয়ে বলল, চটটা কি বেশি লেগেছে? লজ্জায় তৎক্ষণাৎ মাথা নুইয়ে নিল নিহারিকা। চোখ থেকে তার টপ টপ করে জল গড়িয়ে পড়ল। নিহারিকা কাঁদছে তা বুঝতে পেরে রাতুল ব্যথিত স্বরে বলল, কাঁদবেন না প্লিজ। রূপল একটু ওরকমই, হ্যাঁ, মেয়ে মানুষদের তেমন পছন্দ করে না। যা বলার আপনি আমার কাছে বলুন। আই শিওর আমি আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবো। চোখ তুলে নিহারিকা রাগী দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো। না চাইতেও দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে প্রথম থেকেই আমার পছন্দ হচ্ছে না। আপনি প্লিজ আমার সামনে থেকে যাবেন। কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আমাকে পছন্দ না হওয়ার কারণ কি? কারণটা জানা থাকলে নিশ্চয়ই আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতেন না। কি করতেন শুনি? খুন করতাম। বলেই নিহারিকা রাগে রেড়ে করে সামনের দিকে হাঁটা ধরল। অট্ট হেসে রাতুল পিছু ডেকে নিহারিকাকে বলল, এমন তেজি মেয়ে আমার খুব পছন্দ বেআইন সাহেবা। হবেন নাকি আমার জীবনের নায়িকা? পরিস্থিতির চাপে পড়ে নিহারিকা মুখ বুজে রাতুলের সব ইয়ার্কি সহ্য করে নিল। চোখে জল, মনে অদম্য চেত নিয়ে সে হনহনিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। যেচে পড়ে অপমানিত হওয়ার মতো সহ্য শক্তি আর অবশিষ্ট নেই তার। সবিতা এখন কোথায় আছে, কেমন আছে, কি করছে সে সম্পর্কেও তার কিছু জানা হলো না। রূপল যে কেন তাকে সহ্য করতে পারে না তাই বুঝতে পারে না নিহারিকা। সময় অসময়ে তার উপরে ক্ষোভ ঝেড়ে নেয়। কি এমন ক্ষতি করলো সে রূপলের, যার রেস ধরে রূপল যেখানে সেখানে তাকে অপদস্থ করতে ছাড়ে না? তবে রাতুলকে সে দেখে নিবে। এমন ফালতু টাইপ ছেলে তার পছন্দ নয়। বেয়াই হয়েছে তো কি মাথা কেটে নিয়েছে? যখন তখন তার সাথে ইয়ার্কি করবে? সবকিছুর তো একটা লিমিট থাকা উচিত। লিমিট অতিক্রম করা তার মোটেও পছন্দ নয়। রাগে, ক্ষোভে, দুঃখে নিহারিকা পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দিক বিদিক তাকানোর সময় নেই তার। রূপলকে আর কখনো প্রশ্রয় দিবে না সে। এজন্যই বলে মানুষের উপকার করতে নেই। এই উপকারী এক সময় গলায় ধরে। তাই সময় থাকতে নিজেকে সূত্রে নেওয়া ভালো। দুপুর গড়িয়ে বিকেল হলো। রাতুল তার মা বাবাকে নিয়ে পিয়াসাকে দেখতে তার শ্বশুর বাড়িতে এলো। অসুস্থ পিয়াসা তার মা বাবা এবং রাতুলকে দেখে বড্ড খুশি হয়ে গেল। বিশেষ করে রাতুলকে দেখে তার মন খুশিতে ভরে উঠল। রাতুলকে জড়িয়ে ধরে সে আবেগ আপ্লুত গলায় বলল, কত বছর পর তোমাকে দেখলাম ভাইয়া, মনটা সত্যিই শান্ত হয়ে গেল। রাতুলও মৃদু হেসে পিয়াসাকে জড়িয়ে ধরল। বিনিময়ে আবেগ ঘন গলায় বলল, সত্যি অনেক বছর পর আমাদের দেখা হলো রে। বিশেষ করে তোকে, রূপলকে খুব মিস করছিলাম। ভাবছিলাম কবে আমরা একসাথে হব। আজ যেন 16 কলা পূর্ণ হলো। এই এখন বল, তোর শরীরের কি অবস্থা? এখন মোটামুটি ভালো আছি ভাইয়া, তোমাদের পেয়ে তো আরো ভালো হয়ে গেলাম। ফিক করে হেসে দিল রাতুল। প্রসঙ্গ পাল্টে প্রশ্ন ছুড়ল, তোর বর কোথায়? দেখতে পাচ্ছি না যে। নেহাল তো অফিসে ভাইয়া, ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। পিয়াসাকে ছেড়ে রাতুল তার পাশে হেলান দিয়ে বসল। নিজেদের মধ্যে নানা রকম আলাপে ব্যস্ত হয়ে পড়ল। পিয়াসা তার বিয়ের দিনের সমস্ত ঘটনা এক এক করে রাতুলকে শোনাতে লাগলো। রাতুলও সব মনোযোগ দিয়ে শুনছিল। মাঝে মাঝে কটমট করে রাগও প্রকাশ করছিল। এরই মধ্যে নাজনীন বেগম হঠাৎ কৌতূহল বশত পিয়াসার দিকে প্রশ্ন ছুড়ে বললেন,
কি রে পিয়াসা, তো শ্বশুর শাশুড়ি কোথায়? তাদের দেখছি না যে। বাড়ির কাজের মেয়ে এসে দেখি দরজা খুলে দিল। শুকনো গলায় পিয়াসা জবাবে বলল। নিহারিকাকে খুঁজতে ব্যস্ত সবাই মা। রাতুল হঠাৎ উত্তেজিত হয়ে উঠল, সবাইকে থামিয়ে সে প্যারেশানি গলায় বলে উঠল। হোয়াট? কোথায় নিহারিকা? জানি না ভাইয়া, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে কি বলিস এসব? দুপুরের দিকেও তো তার সাথে আমার কথা হলো, দেখা হলো, দুষ্টুমিও হলো। এতটুকু সময়ের মধ্যে সে কোথায় গেল? অমনি ঘাবড়ে ওঠা গলায় পিয়াসা বলল। জানি না ভাইয়া কোথায় গেল, তবে নিহারিকা কখনো এমন করে না, আজই প্রথম এমন করলো। খুব টেনশন হচ্ছে তার জন্য। সবার মধ্যে এবার আতঙ্ক কাজ করতে লাগলো, ছটফটাতে লাগলো সবাই। অমনি ওয়াশরুম থেকে ছোট্ট হৃদি গুটি গুটি পায়ে হেঁটে বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সে আনমনা হয়ে পিয়াসাকে উদ্দেশ্য করে বলল। তোমার ঘরে কে এলো গো পিউ আন্টি? তৎক্ষণাৎ পিয়াসার মা জায়গা থেকে নড়ে চড়ে উঠলেন, বসা থেকে সোজা দাঁড়িয়ে পড়লেন তিনি। চোখ দুটো বড় বড় করে হৃদির দিকে তাকালেন, হতবাক গলায় বললেন। এই মেয়েটা এখানে কি করছে? রাতুলও আচমকা পিয়াসার পাশ থেকে উঠে দাঁড়ালো, হৃদির দিকে এক ঝলক তাকিয়ে সে সঙ্গে সঙ্গে চোখ দুটো নামিয়ে নিল। পকেটে থাকা ফোনটি হাতে নিয়ে সে ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে গেল। তৎপর গলায় সকলকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা, আমি একটু আসছি, একটা জরুরি কল এসেছে। বলেই রাতুল তৎক্ষণাৎ পিয়াসার বেডরুম থেকে বের হয়ে গেল। এদিক ওদিক ফিরেও তাকালো না। রাতুলের যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে থেকে হৃদি হঠাৎ ভয় পেয়ে দৌড়ে এসে পিয়াসার পাশে চুপটি করে বসলো। শঙ্কিত গলায় বিড়বিড় করে পিয়াসাকে বলল। ওরা কারা আন্টি? কেন এসেছে তোমার ঘরে? মৃদু হেসে অবুঝ হৃদির মাথায় হাত বোলালো পিয়াসা। হৃদির ভয় ভাঙানোর জন্য নরম স্বরে বলল। ওরা আমার বাবা মা রিদি, আমাকে দেখতে এসেছে। পিটপিটে চোখে হৃদি পিয়াসার মা বাবার দিকে একবার তাকালো। তাদের রাগী চোখের দিকে তাকিয়ে পরক্ষণেই সে আবার দৃষ্টি নামিয়ে নিল। ভয়ে আবারও সিটিয়ে উঠল। পিয়াসার পিছনে মুখ লুকালো। অমনি পিয়াসার বাবা হঠাৎ খিটখিটে মেজাজ নিয়ে পিয়াসাকে উদ্দেশ্য করে বললেন। মেয়েটা ওই সুহাসিনীর ভাগ্নি না? পিয়াসা স্বাভাবিক স্বরেই বলল। হ্যাঁ বাবা। মেয়েটা তোর এখানে কি করছে? নিহারিকা রিদিকে আমার কাছে দিয়ে গেছে বাবা। কারণ কি? পরে বলছি, রিদির সামনে কিছু বলতে চাইছি না। অমনি পিয়াসার মা মুখটা বাঁকিয়ে নিলেন, মুখমণ্ডলে তিক্ততার ছাপ ফুটিয়ে তুললেন। খরতর গলায় পিয়াসাকে বললেন। এখন দেখি তোদের দুই ভাই বোনের সাথে সাথে ওই নিহারিকারও ভীমরতিতে ধরেছে। দয়ের সাগর এক একজন দরদ একেবারে উতলে উঠছে। বিরক্তি নিয়ে পিয়াসা তার মাকে বলল। আহ মা, চুপ করো তো। মেয়েটার দিকে একবার সচক্ষে তাকিয়ে দেখো, কতটা মায়ায় ভরা মেয়েটার মুখ। কেমন যেন পরিচিত মনে হয় তাকে, যেন যুগ যুগ ধরে তাকে চিনি। বাড়ি থেকে অদূরে একটা বিশাল রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে রূপল এবং নিহারিকা। রাগে ফোঁসফোঁস করে রূপল ঝুঁকে আছে নিহারিকার দিকে, মনে হচ্ছে যেন এক্ষুনি তাকে আস্ত চিবিয়ে খাবে। অথচ সেদিকে কোনো প্রক্ষেপ নেই নিহারিকার। সে ব্যস্ত একত্রে বার্গার, স্যান্ডউইচ, কোল্ড ড্রিঙ্কস খেতে। তার খাওয়া দেখে মনে হচ্ছে যেন কত যুগ ধরে সে অভুক্ত। নিহারিকাকে একই প্রশ্ন বারবার করতে করতে প্রায় হাঁপিয়ে উঠেছে রূপল। তবুও যেন নিহারিকার মুখ থেকে একটা টুঁ শব্দও বের হচ্ছে না। সে ব্যস্ত তার খাবার খেতে। অবশেষে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রূপল টেবিলে সজোরে এক আঘাত করলো, গলা উঁচিয়ে বলল। আমার কোয়েশ্চেনে কোনো অ্যান্সার দিচ্ছে না কেন? অমনি নিহারিকা ভয় পেয়ে খানিক কেঁপে উঠল। বার্গার মুখে নিয়ে ভয়ার্থ দৃষ্টিতে রূপলের দিকে একবার তাকালো। রেস্টুরেন্টে থাকা মানুষজন সব বিরক্তিকর দৃষ্টিতে রূপলের দিকে তাকিয়ে রয়েছে। সবাই রাগী ভাবমূর্তি দেখে রেস্টুরেন্টের ম্যানেজার এগিয়ে এলেন রূপলের দিকে। নম্র ভাষায় রূপলকে বুঝিয়ে বললেন। আস্তে স্যার, এটা একটা পাবলিক প্লেস, সবাই বিরক্ত হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। পরিস্থিতি সামলানোতে রাগ নিয়ন্ত্রণ করে রূপল জোরপূর্বক হাসল। ম্যানেজারকে উদ্দেশ্য করে বিনয়ী সুরে বলল। ওকে। ম্যানেজার চলে গেলেন। তাতে দাঁত চেপে রূপল পুনরায় ভীত সন্ত্রস্ত নিহারিকার দিকে তাকালো। চোয়াল উঁচু করে পুনরায় তাকে প্রশ্ন ছুড়ল।
শাফকাতের সাথে আপনি একা এখানে কি করছিলেন, তাও আবার বাড়ি থেকে এত দূরের একটা রেস্টুরেন্টে? সব শুনে ডোন্ট কেয়ার ভাব নিল নিহারিকা। বার্গারে পুনরায় কামড় বসিয়ে সে ছন্ন ছাড়া গলায় বলল, আপনার এত কিছু জেনে কি দরকার? আমি কার সাথে কি করছি না করছি এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। শুনুন, আমার কোনো ইন্টারেস্ট নেই আপনার ব্যক্তিগত ব্যাপারে এইভাবে নাক গলানোর। এমনিতেই আমি আছি মহাশোকে। নেহাত আপনার মা এসে আমার কাছে রিকোয়েস্ট করে বলেছিলেন আপনাকে খুঁজে দিতে। খবর নিয়ে জানতে পারি আপনি শাফকাতের সাথে এখানে বসে চুটিয়ে প্রেম করছেন। মেয়েদের মন বুঝা বড় দায়, বুঝেছেন? কিছুদিন আগে যাকে সহ্য করতে পারছিলেন না, আজ তার সাথে একই রেস্টুরেন্টে বসে প্রেম করছেন। বেশ করেছি প্রেম করে। শাফকাত আর যাই করুক আপনার মতো কারণে অকারণে আমার গায়ে হাত তুলবে না। বুঝে শুনে এরপর হাত তুলবে। কি বললেন আপনি? আমি অকারণে আপনার গায়ে হাত তুলেছি? আগে বলুন, আপনি বলা নেই কওয়া নেই হুট করে আমার গায়ে টাচ করলেন কেন? এই শুনুন, আমি অকারণে আপনার গায়ে টাচ করিনি। আমি ওই লেভেলের ফালতু মেয়ে নই যে অকারণে ছেলেদের গায়ে টাচ করব। আপনাকে আমার একটা জরুরি কথা বলার ছিল, যা লোক সমাজে নয় আড়ালে বলতে হতো। ঝাড়ি মেরে রূপল বলল, তো এখন বলুন কি কথা? আগে খেয়ে নি এরপর বলছি। কাল রাত থেকেই অভুক্ত আমি। বিল কে দিবে? হ্যাঁ, শাফকাত তো আমার ভয়ে দৌড়ে পালালো। কেন আপনি দেবেন না? শাফকাতের হয়ে আপনি ড্যামারেজ দেবেন। আপনার জন্যই তো শাফকাত দৌড়ে পালালো। প্রেম করবেন আপনি আর বিল দিব আমি? বেআইনের জন্য তো এতটুকু করতেই পারেন। তাছাড়া আমি তার সাথে প্রেম করছিলাম না, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি খিদেও পেয়েছিল খুব, সামনের শাফকাতকে পেয়েছিলাম, তাই ভাবলাম তাকে মুরগি বানানো যাক। যাই হোক, এখন যেহেতু আপনি এসেই পড়েছেন, তাই বিলটা আপনি দিলে খুশি হব। অপারগ হয়ে রূপল ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, ওকে। মিটিমিটি হাসলো নিহারিকা। রূপল যে বাধ্য হয়ে কথাটি বলেছে তা বুঝতে আর বাকি নেই তার। দাঁত গিজগিজিয়ে রূপল অপেক্ষা করছে কখন নিহারিকার খাওয়া শেষ হবে। ওইদিকে কত কাজ পড়ে আছে তার। সবিতাকে একা ফরেনসিক ল্যাবে রেখে এসেছে সে। না জানি ওখানে কি কি ঘটে যাচ্ছে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে তার। সুহাসিনীর কথা ভেবেও বুকের ব্যথাটা বাড়ছে তার। কোনো দিকেই যেন শান্তি নেই তার। হাতে থাকা বার্গারটি গপাগপ খেয়ে নিহারিকা পানি খেয়ে গলাটা ভিজালো। সক্রিয় দৃষ্টিতে রূপলের দিকে তাকালো সে। রূপলের মুখোমুখি ঝুঁকে এসে তৎপর গলায় বলল, আপনার মনে আছে সুহাসিনী মৃত্যুর আগে আপনাকে কি বলে গিয়েছিল? রূপলও বেশ সক্রিয় গলায় নিহারিকাকে বলল, হ্যাঁ মনে আছে, হৃদিকে আগলে রাখতে বলেছিল। ইয়েস, পয়েন্ট টু বি নোটেড। তার মানে কি দাঁড়ায় জানেন? কি? হৃদিকে ঘিরেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। ঘাড় তোলালো রূপল। নিহারিকার অভিব্যক্তি সে মানতে নারাজ। পাল্টা নিহারিকার ভুল ভাঙানোর জন্য সে স্পষ্ট ভাষায় নিহারিকাকে বলল, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। হৃদির জন্মের পর থেকেই হৃদির প্রতি সুহাসিনীর আলাদা একটা টান ছিল। সবিতাও হয়তো মা হয়ে হৃদির প্রতি এতটা যত্নশীল ছিল না যতটা সুহাসিনী ছিল। যবে থেকে সুহাসিনীর আমার সাথে পরিচয় হয়েছে, ঠিক তবে থেকেই দেখেছি সুহাসিনী হৃদিকে কতটা ভালোবাসে। সুহাসিনীর দেখা দেখি আমারও হৃদির প্রতি আলাদা একটা টান তৈরি হয়েছিল, যা হয়তো সুহাসিনী বুঝতে পেরেছে, যার জন্য সুহাসিনীর মৃত্যুর আগে হৃদিকে আমার কাছে আমানত হিসেবে রেখে গেছে। রূপলের কথার পরিপ্রেক্ষিতে অট্ট হাসল নিহারিকা। পুনরায় সে রূপলের দিকে ঝুঁকে এলো। শক্ত গলায় রূপলকে বলল, লিসেন, মায়ের চেয়ে খালার দরদ বেশি মানা যায়, তবে দরদটা অতিরিক্ত হলে বুঝে নিতে হবে এখানে নিশ্চয় কোনো ঘটনা আছে, যা আপনি বা আমরা কখনো জানার বা বোঝার চেষ্টা করিনি। আপনি কি বোঝাতে চাইছেন, একটু ক্লিয়ারলি বলবেন? আমি নিজেও এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার না। ডায়েরিটা পড়লেই তবেই সব ক্লিয়ার করতে পারবো। কপাল কুঁচকালো রূপল। নিহারিকার দিকে উজ্জবক দৃষ্টি নিক্ষেপ করলো সে। হটকারী গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট? কিসের ডায়েরি? সুহাসিনীর ডায়েরি। কোথায় পেলেন এটা? আপনি কি তাদের বাড়িতে গিয়েছিলেন? আর হৃদিকে ভাবির কাছে রেখে এসেছি। স্বস্তি খুঁজে পেল রূপল। অতিশয় নিহারিকার দিকে ভরসার দৃষ্টি নিক্ষেপ করলো সে। সন্তুষ্ট গলায় বলল, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু চাপে আমি হৃদির কথা ভুলেই গিয়েছিলাম। সবিতার মা থেকেও হয়তো হৃদির বিষয়টা বের হয়ে গিয়েছিল।
তাই তাকে সাথে নিয়ে যেতে ভুলে গিয়েছিল। এত কিছুর মাঝেও হৃদির কথাটা আপনি মনে রেখেছেন। দ্যাটস ওয়াই আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। ফিচিল হাসল নিহারিকা। অকপটে গলায় প্রত্যুত্তরে রূপলকে বলল, এবার বুঝতে পেরেছেন তো মা হয়ে সবিতা আপু হৃদির প্রতি কতটা কেয়ারলেস। আদতে একজন মায়ের পক্ষে কি সম্ভব তার মেয়েকে একা একটা বাড়িতে রেখে বের হয়ে যাওয়া? এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ খবর না নেয়া, এতটা কেয়ারলেস কি একজন মাকে মানায় বলুন? বিষয়টা নিয়ে কোনো কিছু না ভেবে চিন্তেই রূপল ফট করে নিহারিকাকে বলে উঠল, এসব আপনার মনের সন্দেহ। সবিতা এখন তার মধ্যে নেই। তার স্বামীকে খুন করা হয়েছে। তার স্বামী যতই খারাপ হোক না কেন, স্ত্রী হয়ে তো সে তার স্বামীর জন্য পাগলামি করবেই। এই সময় কি কারো মাথা ঠিক থাকে? আপনার সাথে অযথাই তর্ক করে আমি পারবো না, তাই এই মুহূর্তে আমি আপনার সাথে কোনো তর্কে যেতে চাইছি না। তিক্ততা নিয়ে রূপল দাঁতে দাঁত চাপল, রুষ্ঠ গলায় প্রশ্ন ছুড়ল, আপনার খাওয়া শেষ হলে এবার উঠি? খাওয়া শেষ হলেও আমার কথা এখনো শেষ হয়নি। কি কথা বাকি আছে আবার? সাফওয়ান ভাইয়ার খুনটা কি আজই হয়েছে নাকি কাল? ভরা রেস্টুরেন্টে কোনো সিন ক্রিয়েট করতে চায় না রূপল, তাই সে সাবলীল ভাবে রাগ নিয়ন্ত্রণ করে শিথিল গলায় বলল, ভোর 4টায় হয়েছে। আর একটা লাস্ট কোয়েশ্চেন। কি? মিস্টার রাতুল কি রাতে আপনার সাথেই ছিল? খেয়াল করিনি, রাতে আমি বেলকনিতে ছিলাম। ওকে, ভোরে যখন আপনি শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকলেন তখন কি ওনাকে রুমে দেখেছিলেন? আপত্তির সত্ত্বেও রূপল প্রত্যুত্তরে বলল, বাইরে থেকে তখন রুমে ঢুকছিল, পানি খেতে নিচে গিয়েছিল। অমনি নিহারিকা সক্রিয় হয়ে উঠল, চোখে মুখে তার অস্থির ভাব ফুটে উঠল। উত্তেজিত গলায় সে রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, বাইরে থেকে এসে উনি আপনার পরপরই শাওয়ার নিতে ঢুকেছিলেন, রাইট? কিন্তু কেন? তৎক্ষণাৎ জায়গা থেকে উঠে দাঁড়ালো নিহারিকা। প্রশ্নবিদ্ধ ভাবমূর্তি পাল্টে সে ব্যস্ত স্বরে রূপলকে বলল, চলুন আমরা উঠি। আগে বলুন, আপনার মাথায় ঘুরছেটা কি? প্রমাণ ছাড়া কিছু বলে আপনার হাতের চড় খাবো নাকি? হ্যাঁ, সকালের চড়টা এখনো আমার গালে লেগে আছে। নিহারিকার কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না রূপল। তবুও এই বিষয়ে তেমন কোনো ঘাটাঘাটি করল না সে। নিহারিকাকে কোনোভাবেই সিরিয়াসলি নিতে চাইছে না সে। এই মুহূর্তে নিহারিকাকে অপ্রয়োজনীয় হিসেবে ভাবতেও দুবার বেগ পেতে হচ্ছে না তাকে। বেপরোয়া ভাব নিয়ে রূপল ওয়েটারকে ডাকলো। খাবারের বিল মিটিয়ে নিহারিকাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। বাধ্য হয়ে নিহারিকাকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে রূপল আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাড়িতে ঢুকতেই নিহারিকার মা, বাবা এবং নিহাল মিলে নিহারিকাকে আচ্ছে মতো বকতে শুরু করলো। সবার বকুনি খেয়ে নিহারিকা সীমিত সময়ের জন্য মন খারাপ করলেও পরক্ষণে আবার সব ভুলে গেল। কারোর সাথে কোনো কথা না বাড়িয়ে সে চুপিসারে নিজের রুমে ঢুকে পড়ল। রুমের দরজাটা ভালো করে ভিতর থেকে আটকে সে বিছানার তলা থেকে সুহাসিনী সেই ডায়েরিটা বের করলো। ডায়েরিটি খুলে সে হতবাক হয়ে গেল। মাঝের কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া ডায়েরিটির। আগে থেকেই ডায়েরিটির পৃষ্ঠাগুলো ছেঁড়া ছিল নাকি নতুন করে কেউ ছিঁড়েছে তা ঠিক ঠাউর করতে পারল না সে। তবে সন্দেহ থেকে সে খাটের উপর ডায়েরিটা রেখেই দৌড়ে গেল পিয়াসার রুমে। গিয়ে দেখলো পিয়াসা রিদিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। রুমে তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে পিয়াসা পিছু ঘুরে তাকালো। নিহারিকাকে এক ঝলক দেখা মাত্রই পিয়াসা মৃদু হাসলো। উৎফুল্ল গলায় প্রশ্ন ছুড়ল, তুমি এসেছো নিহারিকা? বিনিময়ে নিহারিকাও শুকনো হেসে পিয়াসাকে বলল, হ্যাঁ ভাবি, রিদি কি ঘুমোচ্ছে? হ্যাঁ, মাত্র ঘুমোলো। আগে বলো তো, এতক্ষণ তুমি কোথায় ছিলে? পরে বলছি ভাবি, আগে বলুন আজ আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? তুমি তো জানোই নিহারিকা, আজ আমার বাবা মা আসার কথা ছিল। মিস্টার রাতুলও কি এসেছিল? হ্যাঁ, তবে ভাইয়া বেশিক্ষণ থাকেনি, জরুরি কয়লার সাথে চলে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে আপনি রেস্ট করুন ভাবি, আমি আসছি। পিয়াসাকে কিছু বলার সুযোগ না দিয়েই নিহারিকা হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। পুনরায় নিজের রুমে ঢুকে সে দরজা আটকে দিল। ডায়েরিটা হাতে নিয়ে সে গভীর চিন্তায় ডুব দিল। বিড়বিড় করে বলল, তবে কি মিস্টার রাতুল আমার
ঘরে ঢুকেছিলেন? ডায়েরির কথাটা কোনোভাবে জেনে গিয়েছিলেন তিনি, নাকি এসব আমার মনের ভুল? হতে পারে ডায়েরির পৃষ্ঠাগুলো আগে থেকেই ছেঁড়া ছিল। তবে কি সুহাসিনী ডায়েরির পাতাগুলো ছিঁড়েছিল, নাকি অন্য কেউ? এসব নানাবিধ প্রশ্ন মাথায় নিয়ে নিহারিকা ডায়েরিটি খুলল। হুট করেই তার মাথাটা ধরে এলো, শরীরটাও কেমন ম্যাচমেচিয়ে উঠল, জ্বর অনুভূত হলো। শক্তিতে কুলালো না তার ডায়েরিটি পড়ার। অসুস্থ এবং দুর্বল শরীর নিয়ে সে কাত হয়ে বিছানায় শুয়ে পড়ল। জীর্ণ শীর্ণ শরীর নিয়ে এক দফা ঘুমানোর চেষ্টা করল। ডায়েরিটি আবারও সযত্নে সে বিছানার তলায় রেখে দিল। মাঝখানে কেটে গেল প্রায় সপ্তাহ খানেক। এই এক সপ্তাহে নিহারিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে শোয়া থেকেও অবধি উঠতে পারছিল না। রূপালের সাথেও কোনো প্রকার যোগাযোগ করতে পারছিল না, অথচ রূপালের সাথে যোগাযোগ করাটা তার অত্যাবশ্যকীয় ছিল। সাফওয়ানের খুনিকেও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ, তবে জোরদার কোনো কারণ খুঁজে পাচ্ছে না তারা। সাভারের একটি বস্তি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল, সেখানেই অভিযান চলছে পুলিশের। আসল খুনিকে খুঁজে বের করাটা এখন সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই নিহারিকা শুনল রাতুল আবারও দেশের বাহিরে ফিরে যাচ্ছে। যদিও মাসখানেক বাদে তার বাহিরে যাওয়ার কথা ছিল, তবে সেই ডেট সে 1 মাস আগেই এগিয়ে আনলো। বিষয়টাই বেশ সন্দেহ হলো নিহারিকার। শরীরের অসুস্থতা নিয়েই সে ডায়েরিটি পড়ার সিদ্ধান্ত নিল। বিছানার তলায় রাখা ডায়েরিটি সে খুলল। খুব মনোযোগের সাথে সে ডায়েরিটি পড়তে লাগলো। ডায়েরির পৃষ্ঠাগুলো ক্রমশ যতই এগিয়ে যাচ্ছিল ততই যেন তার গায়ের লোমগুলো শিউরে উঠছিল, মাঝে মাঝে সে আটকেও উঠছিল। ডায়েরির গুরুত্বপূর্ণ অংশগুলো ছেঁড়া হলেও লেখার ছাপ অনুযায়ী নিহারিকা কিছুটা মিলিয়ে হলেও ডায়েরিটি পড়তে পারছিল। ডায়েরিটা সম্পূর্ণ শেষ করার পর নিহারিকার গা থেকে অঝরে ঘাম ঝরতে লাগলো। ঢকঢক করে সে 1 গ্লাস পানি নিমেষেই গিলে ফেলল। ড্রেসিং টেবিলের উপর থেকে সে ফোনটি হাতে নিয়ে তৎক্ষণাৎ রূপলের নাম্বারে কল করলো। প্রথম 2টি কল বেজে যাওয়ার পর রূপল দ্বিতীয় কলটি তুলল। অমনি নিহারিকা দ্রুত গলায় বলল, কোথায় আপনি? ব্যস্ত গলায় রূপল বলল, পুলিশ স্টেশন। কেন? একবার আপনাদের বাড়িতে আসুন, কথা আছে। খিটখিটে মেজাজে রূপল বলল, আমি এখানে জরুরি কাজে ব্যস্ত নিহারিকা। আপনার কথা মতো আমি এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতে পারবো না। তাছাড়া আপনি এখন অসুস্থ, এই রোগা শরীর নিয়ে আপনি আমাদের বাড়িতে কি করছেন? রুদ্ধশ্বাস ফেলল নিহারিকা। রূপলের রাগী ভাবমূর্তি দমন করার জন্য সে রূপলকে চমকে দিয়ে বলল, আমি জানি আপনার সুহাসিনীকে কে খুন করেছে। অমনি উত্তেজিত হয়ে উঠল রূপল। পুলিশ স্টেশন থেকে দ্রুত পায়ে হেঁটে বের হয়ে গেল সে। মাথার চুলগুলো টেনে সে বিশৃঙ্খল গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট? কে খুন করেছে সুহাসিনীকে? প্লিজ একবার আমাদের বাড়িতে আসুন, আর একটু দেরি হয়ে গেলেই হয়তো সব আমার হাতের বাইরে চলে যাবে। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমি এখন ইয়ার্কি করার মুডে নেই মিস্টার রূপল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার যদি আমার উপর আস্থা থাকে তো আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনাদের বাড়িতে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করব। অনর্গল কথাগুলো বলেই নিহারিকা কলটি কেটে দিল। বাড়ির কাউকে কিচ্ছু না জানিয়েই সে অসুস্থ শরীর নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে গেল। চুপিসারে রওনা হলো রূপলদের বাড়ির উদ্দেশ্যে। হাতে গোনা প্রায় আধা ঘন্টার মধ্যেই নিহারিকা রূপলদের বাড়ি এসে পৌঁছে গেল। বাড়ির সদর দরজাটা খোলা, দেখেই বোঝা যাচ্ছে বাড়ি আজ জনমানব শূন্য। ফাঁকা বাড়িতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই নিহারিকা বাড়ির ভিতর ঢুকে সোজা রাতুলের বেডরুমে ঢুকে পড়ল। তড়িঘড়ি করে রাতুল তার ব্যাগপত্র গোছাচ্ছিল। এর মধ্যেই নিহারিকার আগমন ঘটল তার রুমে। ফাঁকা রুমে দ্বিতীয় কারো উপস্থিতি টের পেতেই রাতুল ছট করে পিছু ঘুরে তাকালো। জোরে জোরে শ্বাস ফেলছিল নিহারিকা। ছুটোছুটিতে সে মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছে, তারই সুযোগ নিল রাতুল। দ্রুত পায়ে হেঁটে এসে সে নিহারিকার গলার টুটি চেপে ধরল। রক্তিম চোখে নিহারিকার দিকে তাকালো, গভীর আক্রোশ ভরা গলায় বলল, খুব সাহস তোর, তাই না? মেয়ে মানুষদের তো সাহস থাকা ভালো না, তুই জানিস না? গলা চেপে ধরা রাখার দরুন নিহারিকা গলায় প্রচন্ড ব্যথা পাচ্ছিল। একই সাথে তার শ্বাস ফেলতেও বড্ড কষ্ট হচ্ছিল। চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসছিল প্রায়। নেতিয়ে পড়া শরীর নিয়ে নিহারিকা প্রাণপণে চেষ্টা করছিল রাতুলের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, তবুও যেন শেষ রক্ষা হচ্ছিল না।
উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিহারিকা তার হাতের কাছে থাকা ফুলের টপটি কোনো রকমে হাতে নিল। শরীরের অবশিষ্ট শক্তি দ্বারা নিহারিকা রাতুলের ঠিক মাথা বরাবর জোরে এক আঘাত করলো। অমনি রাতুল বাধ্য হলো নিহারিকার গলা থেকে হাত ছাড়তে। ছাড়া পেয়ে নিহারিকা রুদ্ধশ্বাস ফেলে ব্যথায় কোকাতে থাকা রাতুলকে উদ্দেশ্য করে বলল, আপনার সব খেলা শেষ রাতুল। আমি বুঝতে পারিনি আপনি এত জঘন্য একটা মানুষ। এতক্ষণে মাথা ফুলে ঢোল হয়ে গেল রাতুলের। পূর্বের তুলনায় আরো অধিক ক্ষেপে গেল সে। সঙ্গে সঙ্গে হিংস্র রূপ ধারণ করে সে নিহারিকার চুলের মুঠি চেপে ধরল, দাঁত কিরমিরিয়ে বলল, আমি শুধু জঘন্য না, অতিরিক্ত জঘন্য একজন মানুষ। ভেবেছিলাম ভালোবেসে তোকে কাছে টেনে নেব, কিন্তু তুই যে ভেতরে ভেতরে এত চতুর আমার তা জানা ছিল না। খেলা শুরু করার আগেই তুই আমার সব খেলা ভেস্তে দিলি। যেহেতু তুই এখন আমার সব ষড়যন্ত্র জেনেই গেছিস, তাহলে তোর আর কোনো অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার। বর্বর রূপ ধারণ করে রাতুল যেই না নিহারিকার মাথাটাকে দেওয়ালের সাথে ধাক্কা মারতে যাবে, অগ্নি রূপলের আবির্ভাব ঘটল ঘটনাস্থলে। আকস্মিক ভাবে পেছন থেকে ছুটে এসে সে নিহারিকাকে আঁকড়ে ধরল। অগ্নিছড়া দৃষ্টিতে সে রাতুলের দিকে তাকালো। বেঘরে চমকে উঠে রাতুল রূপলের দিকে তাকালো। ভূত দেখার মতো প্রকাণ্ড চোখ তার, গা বেয়ে জবজবিয়ে ঘাম করাতে শুরু করলো। রূপলের আকস্মিক আগমন তার মন ও মস্তিষ্ককে মুহূর্তেই নাড়িয়ে দিল। তৎক্ষণাৎ মাথা নুইয়ে নিল সে। ক্রোধে বশবর্তী হয়ে সে বিড়বিড় করে বলল, রূপল এখানে কি করছে? আজ তো রূপলের বাড়ি ফেরার কথা ছিল না। তাহলে কি ওই নিহারিকা? ওহ শিট! মনে মনে ষড়যন্ত্র কষে এক পা দুপা করে পিছু হটতে লাগলো রাতুল। বুঝতে পারলো আজই হয়তো তার শেষ দিন, সব খেলা পণ্ড তার। অপরদিকে রূপল এদিকের কিছুই বুঝতে পারলো না, তবে এতটুকু আজ করতে পারলো তার অনুপস্থিতিতে এখানে ভয়াবহ কিছু ঘটতে চলছিল। সে এই মুহূর্তে এখানে উপস্থিত না হলে নিহারিকার মস্ত বড় একটা ক্ষতি হয়ে যেত। রাতুলের এই জঘন্য রূপ কিছুতেই যেন মানতে পারছে না রূপল। চেনা মানুষটাকে আজ বড্ড অচেনা লাগছে। তবে কি মানুষের মন আকাশের রং বদলাতে সময় লাগে না? তাজ্জব দৃষ্টিতে রূপল ভয়ার্থ রাতুলের দিকে তাকিয়ে রইল। রূপলকে দেখে অভয় পেল নিহারিকা। স্বস্তির শ্বাস ফেলল সে। ছলছল দৃষ্টিতে মাথা ঘুরিয়ে রূপলের দিকে তাকালো। গলাটা চুলকাতে চুলকাতে সে শুকনো কেশে বলল, থ্যাঙ্কস রূপল। আপনি এখন না আসলে এই খারাপ লোকটা আমাকে আজ জানেই মেরে দিত। রাতুলের থেকে আকস্মিক দৃষ্টি সরিয়ে রূপল নিহারিকার দিকে তাকালো। নির্বোধ দৃষ্টি তার। কপাল কুঁচকানো মিহি আওয়াজে সে প্রশ্নবিদ্ধ গলায় বলল, মানে কি হচ্ছে এখানে? সেই সুযোগ বুঝে রাতুল যেই না তার ব্যাগপত্র নিয়ে রুম থেকে দৌড়ে পালাতে গেল, অমনি নিহারিকা গলা ছেড়ে চিৎকার করে উঠল। রূপলকে সতর্ক করে সে উচ্চ গলায় বলল, এই জোচ্চোরটাকে আটকান রূপল, এই আপনার শচীনের খুনি। খুব বড়সড় একটা ধাক্কা খেল রূপল। তৎক্ষণাৎ হকচকিয়ে উঠল সে। উপায় অন্তর খুঁজে না পেয়ে নিহারিকার কথা মতো দৌড়ে গিয়ে রাতুলকে পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। রূপলের থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করলো রাতুল, তবে কিছুতেই যেন কোনো সুরাহা হচ্ছিল না। বারংবার ব্যর্থ হয়ে রাতুল অবশেষে ঝাঝালো গলায় রূপলকে বলল, আমাকে ছাড় রূপল, ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে আমার। শরীরের সমস্ত শক্তি দ্বারা রূপল রাতুলকে এক প্রকার বেঁধে রাখার চেষ্টা করলো। রাতুলের ব্যবহার আচরণে সন্দেহ তৈরি হতে লাগলো তার। হতবিহ্বল গলায় সে রাতুলকে বলল, নিহারিকা, এইসব কি বলছে ভাইয়া? তুমি সত্যি আমার সুহাসিনীর? পুরো বাক্য সম্পূর্ণ করতে পারল না রূপল। গলা ভিজে এলো তার। ক্লান্ত, দুর্বল এবং ব্যথাযুক্ত শরীর নিয়ে নিহারিকা কোনো রকমে হেঁটে এলো রূপল এবং রাতুলের মুখোমুখি। অবলীলায় চোখের জল ছেড়ে সে ভয়ে সিটিয়ে থাকা রাতুলের মুখের দিকে তাকালো। তেজি গলায় রূপলকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ মিস্টার রূপল, এই রাতুলই আপনার সুহাসিনীর খুনি। বিস্ফোরক রূপলকে কিছু বলার সুযোগ না দিয়ে রাতুল নিহারিকাকে ভুল প্রমাণ করার জন্য বলল, তুই ওর কথা বিশ্বাস করিস না রূপল। আমি কেন সুহাসিনীকে খুন করতে যাব বল? আমি তো তাকে তেমন করে চিনি না। তোর মুখ থেকে তার নাম শুনেছি মাত্র। যে জায়গায় আমি মেয়েটাকে পুরোপুরি চিনি না, সেই জায়গায় আমি তাকে খুন করতে যাব কেন?
আসলে মেয়েটা আমাদের দুই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এসব করছে, এসব বলছে রূপল। জানি না তার উদ্দেশ্য কি, কি ক্ষতি করেছিলাম আমি তার। অমনি রূপল আগ্রাসী দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। দুমনায় ভুগতে লাগলো সে। মুহূর্তেই তেতে উঠে সে উঁচু গলায় নিহারিকাকে বলল, এসব কি নিহারিকা? আপনি কি সত্যি আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য আমার ভাইকে ফাঁসাচ্ছেন? রুবলের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য নিহারিকা মরিয়া হয়ে উঠল। বিচলিত হয়ে সে দ্রুত গলায় বলল, বিশ্বাস করুন রূপল, আমি একটা কথাও মিথ্যা বলছি না। আজ আমি সুহাসিনীর রেখে যাওয়া সেই ডায়েরিটা পড়েছি, যে ডায়েরিতে স্পষ্ট লেখা ছিল সুহাসিনীর জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা লোমহর্ষক ঘটনা, যে ঘটনাগুলোর সাথে মিস্টার রাতুলও জড়িয়ে আছে। পূর্বের তুলনায় ভয়টা আরো বেড়ে গেল রাতুলের। সে পুনরায় চেষ্টা করলো রূপলের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য। রাতুল যতই চেষ্টা করছিল রূপলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য, রূপল ততই যেন রাতুলকে শক্ত বাঁধনে বেঁধে নিচ্ছিল। নিহারিকার কথা একটু একটু করে বিশ্বাস করতে লাগলো রূপল। নিহারিকাকে অভয় জুগিয়ে সে কঠিন গলায় বলল, আপনি বলুন নিহারিকা, ডায়েরিতে কি কি লেখা ছিল? রূপলের ভরসা পেয়ে সক্রিয় হয়ে উঠল নিহারিকা। কয়েক দফা দম ফেলে সে অনর্গল বলতে আরম্ভ করলো, আজ থেকে প্রায় 7 বছর আগে যখন মিস্টার রাতুল বাইরে থেকে দেশে ফিরেছিলেন, তখন তার সাথে সুহাসিনীর বেস্ট ফ্রেন্ড রামিসার দেখা হয়। প্রথম দেখাতেই মিস্টার রাতুল রামিসাকে ভালোবেসে ফেলেছিলেন। যদিও আদৌ এটা ভালোবাসা ছিল না, শরীরের মোহ ছিল মাত্র, তবে রামিসার কাছে তা ভালোবাসাই মনে হয়েছিল। তখন রামিসার বয়স ছিল মাত্র 17 বছর। এই 17 বয়সী মেয়েকে তিনি ছলা কলায় প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে ফিজিক্যাল রিলেশনে জড়ান। প্রায় অনেকবার তাদের মধ্যে এভাবে শারীরিক মেলামেশা হয়। সুহাসিনী এই বিষয়ে কিছুই জানতো না। রামিসা তখন সুহাসিনীকে কিছুই জানায়নি। যখন ভুলবশত রামিসার পেটে বাচ্চা চলে আসে, তখনই সুহাসিনী সবটা জানতে পারে। যদিও প্রথমে সুহাসিনী রামিসার সাথে খুব চোটপাট করে, তার সাথে সমস্ত যোগাযোগ করা বন্ধ করে দেয়, তবে পরে রামিসার কান্নাকাটি দেখে সুহাসিনী গলে যায়। তখন রামিসা এবং সুহাসিনী মিলে মিস্টার রাতুলকে অনেক জোর করে যে কোনো উপায়ে বাচ্চাটাকে স্বীকার করে রামিসাকে বিয়ে করার জন্য। কিন্তু তখন থেকেই মিস্টার রাতুল তার আসল রূপ দেখাতে শুরু করেন। বাচ্চাটাকে অস্বীকার করে তিনি রামিসার সাথেও সমস্ত সম্পর্ক ছেদ করেন। রামিসা ছিল অনাথ, এতিমখানায় থেকে মানুষ হয়েছে সে। ডানে বায়ে তাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ ছিল না, সম্পূর্ণ একা হয়ে পড়েছিল রামিসা। তখন সুহাসিনী তার পাশে এসে দাঁড়ায়। এতিমখানা থেকে তাকে এনে এলাকা থেকে অনেক দূরে কম দামে একটি ভাড়া বাড়িতে রাখে, যেন এলাকার কেউ তার পেটের বাচ্চার কথা জানতে না পারে, তার সম্বন্ধে খারাপ ধারণা করতে না পারে। তোপের মুখে পড়ে সুহাসিনী অনেকবার রামিসাকে বলেছিল বাচ্চাটাকে নষ্ট করে দিতে, তবে রামিসা কোনোভাবেই সুহাসিনীর এই প্রস্তাবে রাজি হয়নি। একটা পাপ ঢাকতে গিয়ে সে আরেকটা পাপ করতে চায়নি। পরিস্থিতি এড়িয়ে গিয়ে নিজের পাপ কর্মকে ঢাকার জন্য মিস্টার রাতুল তখন আবারও দেশের বাইরে ব্যাক করেন। রামিসা তখন এতটাই বোকা ছিল যে মিস্টার রাতুলের পদ পরিচয়, বাড়ির ঠিকানা, এমনকি মিস্টার রাতুলকেও পুরোপুরি না জেনে সে তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিল। সুহাসিনীও তখন রামিসার হয়ে কিছু করতে পারছিল না। একটা অপরিচিত ছেলেকে সে একা কিভাবে খুঁজবে, যেখানে রাতুলের সাথে তার মাত্র একবারই দেখা হয়েছিল। বয়সও কম ছিল, বোঝার ক্ষমতাও তখন কম ছিল। এই ঘটনার কিছু মাস আগেই সবিতা আপু এবং সাফওয়ান ভাইয়ের বিয়ে হয়। বিয়ের 3 মাসের মাথায় সাফওয়ান ভাই দেশের বাইরে চলে যান। তখন সবিতা আপু প্রেগনেন্ট ছিলেন। রামিসার 1 মাস আগেই সবিতা আপু প্রেগনেন্ট হন। আস্তে ধীরে দিন মাস গড়াতে থাকে। এভাবেই মাঝখানে কেটে যায় 8 মাস। এই 8 মাসে রামিসা অনেকবার চেষ্টা করেছিল নিজেকে হত্যা করার, কিন্তু বারংবার সে থেমে গেছে নিজের পেটের বাচ্চাটার কথা ভেবে। সুহাসিনী নিজে না খেয়ে তার খাবারটা রামিসাকে খাইয়েছে। টিউশনি করে টিউশনির পুরো টাকাটা রামিসার ঔষধ, খাওয়া দাওয়া, ঘর ভাড়া সবকিছুতে যতটুকু সম্ভব ব্যয় করেছে। সবিতা আপুকে বলেছে সে তার টিউশনির টাকা দিয়ে তার প্রাইভেট ফি দিচ্ছে, আসলে কিন্তু না, সে কখনো কোনো প্রাইভেট পড়েনি, বরং প্রাইভেটের সময়টাতে সে আরো একটি টিউশনি বাড়িয়ে করেছে। রামিসার হয়ে সুহাসিনী অনেক ত্যাগ স্বীকার করেছে, অথচ এমন স্বার্থহীন বন্ধুত্ব আজকালকার যুগে পাওয়াই যায় না। এক দফা দম নিয়ে নিহারিকা আবারও বলতে আরম্ভ করলো, কাকতালীয় ভাবে একই দিনে
সবিতা আপু এবং রামিসার ডেলিভারি ডেট পড়ে। সুহাসিনী কোন দিকে যাবে বুঝতে পারছিল না তখন। মহা চিন্তায় পড়ে গিয়েছিল সে, তাও আবার দুইজনের নর্মাল ডেলিভারি। সন্ধ্যায় যখন রামিসার ব্যথা ওঠে তখন সুহাসিনী রামিসাকে নিয়ে সেনজিতে তার ভরসায় মানুষ মিস চারুলতা সেনের কাছে চলে যায়। সুহাসিনী তখন চারুলতা সেনের বঞ্জিকে পড়াতো। সেই থেকে দুজনের মধ্যে বেশ সখ্যতা তৈরি হয়। ফ্রেন্ডলি সে রামিসার ব্যাপারে সব শেয়ার করে। চারুলতা সেনও তখন সুহাসিনীকে ভরসা দেন। বিতর্কিতভাবে তিনি সুহাসিনী এবং রামিসার পাশে এসে দাঁড়ান। তবে এর মধ্যেই ঘটে গেল বিপর্যয়। ব্যথা সহ্য করতে না পেরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরপরই রামিসা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর আগে বাচ্চাটিকে সে সুহাসিনীর হাওলায় রেখে যায়। এর পরপরই সবিতা আপুর ব্যথা ওঠে। কোনো মতে কল করে সে সুহাসিনীকে তাড়াতাড়ি বাসা আসতে বলে। সদ্য ডেলিভারি হওয়া ফুটফুটে কোলের বাচ্চাটিকে নিয়ে সুহাসিনী এনজিও থেকে বের হতে পারছিল না। তার প্রাণ প্রিয় বান্ধবী রামিসার মরদেহ তার চোখের সামনে পড়ে আছে। এক প্রকার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তাই তার পরিবর্তে মিস চারুলতা সেন সবিতা আপুর কাছে যান। অপ্রত্যাশিতভাবে সবিতা আপু তখন মরা বাচ্চা জন্ম দেন। খবরটা সাফওয়ান ভাই জানতে পারলে সবিতা আপু এবং সুহাসিনীকে জানে মেরে ফেলতেন। তাই সুহাসিনী রিস্ক নিয়ে রামিসার বাচ্চাটাকে সবিতা আপুর বাচ্চা বলে চালিয়ে দেয়। এই কাজে মিস চারুলতা সেন সুহাসিনীকে সাহায্য করেন। থামলো নিহারিকা। ভরাট দৃষ্টিতে রূপলের দিকে একবার তাকালো। হতভম্ব হয়ে রূপল ভীত সন্ত্রস্ত রাতুলের দিকে তাকিয়ে রইল। হটকারিতা ভুলে সে শক্ত গলায় রাতুলকে বলল, ছি ভাইয়া, তুমি এত জঘন্য, এতটা নীচ, অসহায় একটা মেয়েকে তুমি এইভাবে ঠকালে, তার দুর্বলতার সুযোগ নিলে। রাতুল তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। রূপলের সহানুভূতি নেওয়ার চেষ্টা করলো। শুকনো ঢোক গিলে সে কাট গলায় রূপলকে বলল, বিশ্বাস কর রূপল, আমি এসবে কিছুই জানি না এবং করিও নি। মেয়েটা বানিয়ে বানিয়ে সব মিথ্যা বলছে। তুই তো আমার ভাই, আমার চেয়ে তোর কাছে ওই মেয়েটার বানোয়ার কথাগুলো বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। গর্জে উঠল নিহারিকা। রাতুলের দিকে এগিয়ে এসে সে ফোঁস করে শ্বাস ছাড়ল। আকস্মিক ভাবে রাতুলের গলার টুটি চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, আমি মিথ্যা বলছি না, আমি মিথ্যা বলছি। সেদিন আমি তোকে আবছা আলোয় সুহাসিনীর রুম থেকে বের হতে দেখেছি। তোর মাথার ক্যাপটাও আমি তখনই দেখেছি, তবে ক্লিয়ারলি সব দেখিনি, ঝাপসা ভাবে দেখেছি। সেই 7 বছর আগেই তো রামিসা ও সুহাসিনী মিলে তোকে বাঁচিয়ে দিয়েছিল, তাই না? তাহলে কেন তুই সুহাসিনীকে হত্যা করলি? নিহারিকার কথা শেষ হতে না হতেই রাতুল হঠাৎ হিংস্র হয়ে উঠল। আকস্মিক ভাবে সে উচ্চ শব্দে নিহারিকার উপর চিৎকার করে বলল, কারণ সুহাসিনী আমার সাথে ডাবল প্ল্যান খেলছিল। রাতুলের বিস্ফোরিত কথায় মুহূর্তেই শান্ত হয়ে উঠল পরিবেশ। স্তম্ভিত হয়ে নিহারিকা রাতুলকে প্রশ্নবিদ্ধ করার পূর্বেই রূপল হতভম্ব গলায় রাতুলের দিকে প্রশ্ন ছুড়ল, তুমি কি বলতে চাইছো ভাইয়া? আমি আর কি বলবো? আমার মুখের কথা তো তুই বিশ্বাস করবি না। যা শোনার ওই নিহারিকার কাছ থেকে শুনে নে যা, সে তো সব জানে, বাকিটাও নিশ্চয়ই জানবে। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে রূপল নিহারিকার দিকে তাকালো। অস্থির দৃষ্টিতে নিহারিকা রূপলের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, এরপর থেকে ডায়েরিতে আর কিছু লেখা ছিল না মিস্টার রূপল। ডায়েরিতে যতটুকুন লেখা ছিল আমি ঠিক ততটুকুনি আপনাকে বলেছি। অগ্নি পৈশাচিক হাসিতে মেতে উঠল রাতুল। ছট করে সে গলা থেকে নিহারিকার হাতটি ছাড়িয়ে নিল। অট্ট হেসে নিহারিকার দিকে তাকিয়ে বলল, থাকবে কি করে? কেউ কি নিজের করা অপকর্মের সাক্ষী রাখতে চায়? তেলে বেগুনে জ্বলে উঠল রূপল। বড় ভাইয়ের প্রতি থাকা আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ বিসর্জন দিয়ে সে রাতুলের শার্টের কলার চেপে ধরল। রক্তশূল দৃষ্টিতে সে রাতুলের দিকে তাকালো। বিধ্বংসী গলায় প্রশ্ন ছুড়ল, বলো, আবার সুহাসিনী কি অপকর্ম করেছে? কি করেছে আবার সুহাসিনী? পুনরায় বিদ্রুপের হাসিতে মেতে উঠল রাতুল। রূপলের বিধ্বস্ত দুচোখে চোখ রেখে ধীর গলায় বলল, তোর সুহাসিনীর অপকর্ম শুনলে সুহাসিনীকে তোর বলে দাবি করতে বিবেকে বাঁধতে পারে তোর। যতটা ভালোবাসিস তাকে ঠিক ততটাই ঘৃণা করতে শুরু করবি।
ধৈর্যের বাঁধ ভেঙে গেল রূপলের, ঘাড়ের রক টান টান করে সে উত্তেজিত গলায় বলল, ভনিতা না করে যা বলার ক্লিয়ারলি বলো ভাইয়া, না হয় আমি বাধ্য হব তোমার গায়ে হাত তুলতে। রূপলের ভয়ঙ্কর রূপ এবং কথাবার্তা শুনে থতমত খেয়ে উঠল রাতুল। হেয়ালি ভুলে সে তৎপর গলায় বলতে আরম্ভ করলো, রামিসার মৃত্যু 3 থেকে 4 বছর পর সুহাসিনী হঠাৎ কোনোভাবে আমার ফেসবুক আইডি জোগাড় করে, ছদ্মবেশে দিনের পর দিন আমার সাথে কথা বলতে থাকে। এইভাবে 4 থেকে 5 মাস ফ্রেন্ডলি কথা বলার পর আমি তাকে না দেখেই তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। তার কণ্ঠস্বর শুনে, তার আংশিক চোখ দেখে আর তার ঠোঁট থেকে আমি সত্যিকার অর্থে তার প্রেমে পড়ি। সে চাইতো আমি দেশে আসলেই আমাদের সরাসরি দেখা হবে। আমিও তার কথার গুরুত্ব দিই, দেশে ফেরার প্রস্তুতি নিতে থাকি। যখন আমি তার প্রতি পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়ি তখনই সে তার মোক্ষম চাল চালে। আমাকে একদিন তার আসল পরিচয় জানায়, পুলিশকে এবং আমার পরিবারকে সব জানিয়ে দেওয়ার হুমকি দেয়। ভয় পেয়ে আমি তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিই। আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারে সে আমার রুমমেটকে জ্বালাতে শুরু করে। আমি জানতাম আমি নিজে থেকে তার সাথে যোগাযোগ না করলে সে আমার সব কুকীর্তি আমার রুমমেটের কাছেই ফাঁস করে দেবে। হিতে আমারই ক্ষতি হবে, দেশে বিদেশে দুদিকেই আমার বদনাম ছড়াবে। সেই ভয়ে আমি আবারও তার সাথে যোগাযোগ করি। তখনই সুহাসিনী আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে শুরু করে। এভাবে 3 মাস কেটে যাওয়ার পর আমি যখন অস্বীকার করি যে আমি আর তাকে টাকা দিতে পারবো না, তখনই সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তোকে প্রেমের জালে ফাঁসিয়ে তোর সাথে সম্পর্ক জড়ায়। তোর কাছাকাছি যেতে শুরু করে আমাকে আবারও ব্ল্যাকমেল করার জন্য। আমাকে হুমকি দিতে থাকে টাকা না পাঠালে সে আমার সব গোমর তার কাছে ফাঁস করে দেবে। এতে ভয় আমার দ্বিগুণ বেড়ে গেল। আবারও আমি তার ফাঁদে পা দিই। এইভাবে 2-2টা বছর আমি তাকে মাসে মাসে টাকা পাঠাতে থাকি। আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না তার কাছে টাকা পাঠানো। ভিখিরি হয়ে যাচ্ছিলাম আমি। জমিয়ে রাখা সব সঞ্চয় আমি তার পেছনে ঢালছিলাম। বাড়িতেও টাকা পাঠাতে পারছিলাম না, অফিসের কাজেও মন বসাতে পারছিলাম না। জীবনটা আমার প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। পাপের শাস্তি পাচ্ছিলাম আমি। ঠিক তখনই আমি কোনোভাবে সাফওয়ানের খোঁজ পাই, তাকে আমার প্ল্যানে কাজে লাগাই। কিন্তু তখন সে জানতো না রিদি তার নয় বরং আমার সন্তান। টাকার লোভ দেখিয়ে আমি তাকে সুহাসিনীকে হত্যা করার প্ল্যান করি। গ্যাস সিলিন্ডারে তাকে পুড়িয়ে মারার প্ল্যান করি, কিন্তু তার তো কই মাছের প্রাণ। প্রথম যাত্রায় সে বেঁচে যায়। সাফওয়ান তার উদ্দেশ্য সফল করতে পারেনি বলে আমি চুক্তি অনুযায়ী তাকে পুরো টাকা দিইনি। এবার সেও আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। দিন দিন যেন আমি তাদের কাছে মুরগি হয়ে যাচ্ছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিলাম বাইরে থেকে কিছু হবে না, দেশে ফিরেই আমাকে যা করার করতে হবে। সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে, যেই ভাবা সেই কাজ। অনেক কাঠ খড় পুড়িয়ে আমি সুহাসিনীকে হত্যা করার 3 দিন আগে দেশে ফিরি। একটি আবাসিক হোটেলে থেকে প্ল্যানিং করি কিভাবে সুহাসিনীকে হত্যা করা যায়। সুহাসিনীকে হত্যার ঠিক 1 দিন আগে আমি পরিকল্পিতভাবে সাফওয়ানকে আমার হোটেলে নিয়ে আসি, যেন সুহাসিনীকে হত্যা করার পর আমি সুযোগ বুঝে তার খেলাটাও শেষ করতে পারি। সাফওয়ানের থেকে খবর নিয়ে জানতে পারি সুহাসিনীকে কখন একা পাওয়া যাবে, কখন তার পাশে কেউ থাকে না। ঠিক সেই সময় ধরে আমি এনজিওতে যাই। শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে ফেরার পথেই এই নিহারিকা আমাকে দেখে নেয়। কোনোভাবে সেখান থেকে পালিয়ে বের হই আমি। সুহাসিনীকে ট্রিটমেন্ট করা ডক্টরকে টাকা খাওয়াই, খুনটাকে আকস্মিক মৃত্যু বলে চালিয়ে দিই। সাফওয়ানকে খুন করার মাধ্যম খুঁজি। রাতে সুহাসিনীকে দাফন করে আসার পর মাঝরাতে আমি তাকে সাভারের ওই নির্জন বস্তি এলাকায় থাকতে বলি। সেও আমার কথা শুনে বস্তিতে চলে যায়। ভোর রাতে আমি ওই বস্তিতে যাই এবং সাফওয়ানকে খুন করে ভোরেই আবার ফিরে আসি। সব শুনে হুট করে রূপালের হৃদয় স্পন্দন কাঁপতে শুরু করলো। শ্বাস নিতে এবং ফেলতে বড়ই কষ্ট হতে লাগলো তার। মাথাটাও কেমন যেন ঘুরে এলো। তবুও সে শরীরে এবং মনে জোর এনে অবিশ্বাস্য গলায় রাতুলকে বলল, তুমি সব মিথ্যে বলছো ভাইয়া, আমি এসব বিশ্বাস করি না। তুমি নিজে বেঁচে যাওয়ার জন্য আমার সুহাসিনীকে কালার করছো। আমি জানতাম আমার একটা কথাও তুই বিশ্বাস করবি না। তুই চাইলে আমার ফোন ঘেটে দেখতে পারিস। আমাদের মধ্যে হওয়া একটা কনভারসেশন আমি ডিলিট করিনি। চাইলে আমার কল হিস্ট্রিও তুই চেক করতে পারিস। যদি এতেও সন্দেহ হয় তাহলে দ্য গ্রেট মিস চারুলতা সেনকে রিমান্ডে নিতে পারিস। এই মহিলাই হলো
সব নাটের গুরু। মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল রূপল। ভেতরটা চিরে কান্না আসছে তার, বুকে এক অসহ্য ব্যথা। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে। সুহাসিনী তাকে এভাবে ঠকালো। সামান্য কয়েকটা টাকার জন্য সুহাসিনী তার সাথে প্রেমের অভিনয় করলো। তবুও এর কিছুই যেন বিশ্বাস করতে পারছে না রূপল। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা নিহারিকার দিকে তাকিয়ে সে রুদ্ধকর গলায় বলল, প্লিজ নিহারিকা, আমার আরেকটা হেল্প করুন। মিস চারুলতা সেনের কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করুন, প্লিজ। ধরাশায়ী অবস্থা থেকে বের হয়ে নিহারিকা বলল, আগে তো পুলিশ আসুক, খুনিটাকে আটক করুক, এরপর না হয় বাকি কাজ সারা যাবে। পুলিশের কথা শুনে ভয় পেয়ে গেল রাতুল। সবাইকে উপেক্ষা করে সে দৌড়ে সদর দরজার কাছাকাছি পৌঁছতেই পুলিশ তার দলবল নিয়ে হাজির হয়ে গেল ঘটনাস্থলে। ভ্যাবাচ্যাকা খেয়ে রাতুল নিহারিকার দিকে তাকাতেই নিহারিকা অট্ট হেসে বলল, আমি এখানে আসার আগেই সব পরিকল্পনা করে এসেছি। সুহাসিনীকে আপনি খুন করেছেন সেটা আমি পুরোপুরি না জানলেও সেদিন ভোরে আমি আপনার হাতে কাটা ছেঁড়া অংশ দেখেই বুঝতে পেরেছিলাম সাফওয়ান ভাইকে আপনি খুন করেছেন। ভোরে হঠাৎ আপনার শাওয়ার নেয়া, এর কিছুক্ষণ বাদেই সাফওয়ান ভাইয়ার মৃত্যুর খবর পাওয়া, সব মিলিয়ে আমি পুরোপুরিভাবে নিশ্চিত ছিলাম যে আপনিই আসল দোষী। সাফওয়ানের খুনের ইনভেস্টিগেশনে থাকা পুলিশ এসে রাতুলকে ধরে নিয়ে গেল। সেই সাথে মিস চারুলতা সেনকেও তারা বাড়ি থেকে আটক করলো। মিস চারুলতা সেনও বুঝতে পারেননি রাতুল এত সহজে ধরা পড়ে যাবে, তাই তিনি নিশ্চিন্তেই আরাম আয়েশে দিন কাটাচ্ছিলেন। এনজিও ছাড়ার দুঃসাহস করেননি। এই রাতেই দুজনকে একসাথে জিজ্ঞাসাবাদ করার পর তারা দুজনেই সত্যিটা স্বীকার করলো। মিস চারুলতা সেনই সুহাসিনীকে উস্কিয়েছিলেন রাতুলকে ব্ল্যাকমেইল করার জন্য, ভয় দেখিয়ে রাতুলের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য। যার 50-50 ভাগ দুজনেই পাবে। দুজনের টাকাটাই একত্র করে তারা ঢাকা বসুন্ধরায় একটি ফ্ল্যাট কিনেছে, কিন্তু সেই ফ্ল্যাটে থাকার সুযোগ হয়নি তাদের। এর আগেই রাতুল তার চাল চেলে সুহাসিনীকে প্রথমে হাফ মার্ডার এবং পরে পুরোপুরি মার্ডার করে দিল। রূপলের সাথে প্রেমের অভিনয় করার বুদ্ধিটাও সুহাসিনীকে মিস চারুলতা সেনই দিয়েছিলেন। তবে ধীরে ধীরে সুহাসিনী যখন সত্যিকার অর্থে রূপলের প্রেমে পড়ে যায় তখনই তিনি সুহাসিনীকে সাবধান করেন রূপলের প্রতি দুর্বল না হতে, রূপলের থেকে দূরে থাকতে। বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে সত্যিটা সামনে আসতে সময় লাগবে না। সেজন্য সুহাসিনী রূপলের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। তার শরীর ঝলসে যাওয়ার পর তো আরো বেশি রূপলকে ইগনোর করতে শুরু করলো। সুহাসিনী জানতো তাকে আগুনে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করার পিছনে রাতুল এবং সাফওয়ানের হাত ছিল। তবে সবটা জেনেও সে চুপ ছিল, কারণ সে জানতো কিছু ঘুরতে গেলে কেউটে বের হয়ে আসবে, এতে তার চিকিৎসারই ক্ষতি হবে। তবে হৃদির প্রতি তার ভালোবাসা ছিল খাঁটি, তাই হৃদিকে সে রূপলের হাতে তুলে দিয়ে গিয়েছিল। গারদের অপর প্রান্ত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপল, নিহারিকা এবং সবিতা সব শুনছিল। সাফওয়ানের মৃত্যুতেও সবিতা এতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে তার মৃত বোনের কুকীর্তি শুনে। কান্নায় ভেঙে পড়ল সে। কাঁদতে কাঁদতে এক প্রকার হেঁচকি তুলে ফেলল। রূপল নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে, পাথরের মূর্তির ন্যায়। বিধ্বস্ত অবস্থা তার, চোখের পলকও যেন পড়ছে না। এতক্ষণ যদিও তার মনে সান্ত্বনা ছিল মিস চারুলতা সেন সব অস্বীকার করবেন, রাতুলের সব অভিযোগকে মিথ্যে প্রমাণিত করবেন, তবে এখন তো সেই সান্ত্বনাটাও অবশিষ্ট নেই। সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ভিতর থেকে ভেঙে পড়ল রূপল। অতীত ঘাটতে লাগলো সে। সুহাসিনীর হাসি মাখা মুখটা কেবল তার দু চোখে ভাসতে লাগলো। সুহাসিনীর কথা, সুহাসিনীর চোখ, চুল, ঠোঁট সব তার চোখের সামনে জলজল করতে লাগলো। বুকে চিনচিনে ব্যথা নিয়ে সে বেঞ্চিতে ধপ করে বসে পড়ল। নিঃশব্দে কেঁদে আত্মচিৎকার করে বলল, তবে কি সত্যি মেয়েরা ছলনা ওই হয়? অভিনয় বিদ্যায় তারা এতটাই পারদর্শী হয় যে একটা মানুষকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। কান্না থামিয়ে সবিতা নিশ্চল দৃষ্টিতে রূপলের দিকে তাকালো। এতক্ষণ যাবৎ তাকে সন্তর্পণে সামলাতে থাকা নিহারিকাকে উপেক্ষা করে সে এক পা দুপা করে হতাশায় কাতর রূপলের দিকে এগিয়ে এলো। আচমকায় সে মাটিতে বসে রূপলের পা দুটো জড়িয়ে ধরলো। অপরাধী গলায় সে হেঁচকি তুলে কেঁদে ফেললো। আমার বোনটাকে মাফ করে দিও রূপল। আমি জানি আমার বোন খুব নিকৃষ্টতম কাজ করেছে, খুব
জঘন্যতম অন্যায় করেছে, কিন্তু এখন তো সে মারা গেছে, তাই না? খুব নালত ভোগ করে মরেছে। ইহকালে তার কৃত্যকর্মের সাজা সে পেয়ে গেছে। রূপল, দয়া করে তাকে আর বদদোয়া দিও না, তাহলে সে পরকালেও শান্তি পাবে না। একটা মাত্র বোন আমার, আপন বোন হয়েও আমি কি করে চাইবো বলো? তোমার অভিশাপ মাথায় নিয়ে সে পরকালেও শান্তি ভোগ করবে।